আজ আমরা আলোচনা করব যে উদ্ভিদের খনিজ পুষ্টি সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা চ্যাপ্টার নাম্বার 10। আমরা জানি যে জীবদেহে তোমার পুষ্টি এবং বৃদ্ধির জন্য বিভিন্ন রকম খনিজ মৌল, ভিটামিনস বা প্রয়োজন হয়। যদি কোনো ভিটামিনস বা খনিজ মৌল বা কোনো অন্যরকম কোনো জৈব যৌগে যদি ঘাটতি দেখা দেয়, তাহলে কী হচ্ছে, জীবদেহের বৃদ্ধি এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজগুলো ব্যাহত হয়। তেমনই উদ্ভিদের যে বৃদ্ধি, তাদের জীবনচক্র পরিচালনার জন্য এবং তাদেরকে অন্যান্য শারীরবৃত্তীয় কার্য পরিচালনার জন্য বিভিন্ন খনিজ মৌল একান্তই প্রয়োজন হয়। তবে খনিজ মৌলগুলো যদি মাত্রা অতিরিক্ত থাকে, সেক্ষেত্রে তোমার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে উদ্ভিদে, বা যদি তোমার স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে থাকে, তাহলে কী হচ্ছে, উদ্ভিদের বিভিন্ন রকম শারীরবৃত্তীয় সমস্যা দেখা দিতে পারে। আমরা এবার আসব যে পরিপোষক কি, পরিপোষক জিনিসটা কাকে বলে। পরিপোষক কাকে বলা হচ্ছে? জীবদেহের গঠনগত ও কার্যগত বিভিন্ন উপকরণ সংশ্লেষের জন্য যেসব রাসায়নিক উপাদানের প্রয়োজন হয় তাদের বলা হচ্ছে পরিপোষক। তাহলে পরিপোষকটা কি? পরিপোষক হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত বিভিন্ন উপকরণ সংশ্লেষের জন্য যে সমস্ত রাসায়নিক উপাদানের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে তোমার কি, পরিপোষক। আমরা জানি যে উদ্ভিদ তার মূললোম দ্বারা জল এবং জলের সঙ্গে কিছু খনিজ মৌল মাটি থেকে সংগ্রহ করে। তাহলে উদ্ভিদ মাটি থেকে তার দেহের প্রয়োজনে যেসব অজৈব রাসায়নিক উপাদান সংগ্রহ করে তাকে বলা হচ্ছে খনিজ পরিপোষক। তাহলে খনিজ পরিপোষক কাকে বলে? খনিজ পরিপোষক হলো উদ্ভিদ মাটি থেকে তার দেহের প্রয়োজনে যেসব অজৈব রাসায়নিক উপাদান তোমার সংগ্রহ করে কাঁচামাল রূপে, তাকে বলা হচ্ছে তোমার খনিজ পরিপোষক বলা হচ্ছে। এবার আমরা জানবো যে খনিজ পুষ্টিটা কি। উদ্ভিদের যে আমরা চ্যাপ্টারটার নাম হচ্ছে কি তোমার উদ্ভিদের খনিজ পুষ্টি। এই খনিজ পুষ্টিটা কি বা কাকে বলে? উদ্ভিদের তোমার সুষম বৃদ্ধি, শারীরবৃত্তীয় গঠন, ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ পরিপোষণ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি। এক কথায় বলা যেতে পারে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং শারীরবৃত্তীয় গঠনের পূর্ণতার জন্য এবং ক্ষয়পূরণের জন্য যে সমস্ত খনিজ মৌলগুলোকে বা খনিজ লবণকে পরিপোষণ করে বা গ্রহণ করে, তার সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে তোমার কি, খনিজ পুষ্টি। তাহলে খনিজ পুষ্টি কাকে বলে? উদ্ভিদ দেহের সুষম বৃদ্ধি, শারীরবৃত্তীয় গঠন, পূর্ণতা এবং ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ পরিপোষণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার খনিজ পুষ্টি। বিজ্ঞানীরা তোমার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে বিভিন্ন যে খনিজ মৌল আছে, যেগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে বা উদ্ভিদের বৃদ্ধিতে এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে। এই যে উদ্ভিদে যে বিভিন্ন ধরনের খনিজ মৌল থাকে, তার মধ্যে 17টি তোমার মৌল উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পরিস্ফুটনের জন্য দায়ী। এগুলোকে বলা হচ্ছে তোমার কি, অপরিহার্য মৌল। যেমন সেগুলো কি কি তোমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। একটা শর্ট কোশ্চেন বলছি, মনে রাখবে, এটা পরীক্ষার সময় দিয়ে থাকে যে আমাদের প্রকৃতিতে কতগুলো মৌল পাওয়া যায়। আমরা জানি 92টা। এই 92টা মৌলের মধ্যে কতগুলো মৌল উদ্ভিদ দেহের মধ্যে পাওয়া যায়? 60টি। 60টি মৌল উদ্ভিদ দেহে পাওয়া যায় 92টার মধ্যে।
আমরা জানি প্রকৃতিতে তোমার 92টা বা 92টা কী হচ্ছে মৌল পাওয়া যায়, তার মধ্যে উদ্ভিদে কতটা মৌল বা কত সংখ্যক মৌল তোমার উপস্থিত থাকে 60টি মৌল কী হচ্ছে তোমার উপস্থিত থাকে। এবারে আমরা জানবো কোনো মৌল উদ্ভিদ দেহে যে অপরিহার্য তার সেগুলো তোমার উদ্ভিদ দেহে অপরিহার্য হতে গেলে তার কি কি শর্ত থাকা প্রয়োজন। কোনো মৌলের অপরিহার্যতার মানদণ্ড, মানে কোনো একটা মৌল যে অপরিহার্য হবে তাকে কি কি শর্ত পূরণ করতে হবে। প্রথমত কি, সেই মৌলটা উদ্ভিদের বৃদ্ধি, বংশবিস্তার এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজের জন্য অবশ্যই প্রয়োজন হতে হবে। আর এই মৌলটা ছাড়া উদ্ভিদের বিভিন্ন রকম জৈবনিক ক্রিয়া ঘটবে না। মানে কোনো মৌল যে অপরিহার্য হবে তার মানদণ্ড কী বা তার শর্ত কী, মৌলটা তোমার উদ্ভিদের বৃদ্ধি, বংশবিস্তার এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজের সঙ্গে সরাসরি যুক্ত হতে হবে এবং মৌলটা যদি অনুপস্থিতিতে উদ্ভিদের বিভিন্ন রকম শারীরবৃত্তীয় বা জৈবনিক ক্রিয়া কী হচ্ছে ব্যাঘাত ঘটবে বা উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ব্যাহত হবে। এটা হচ্ছে প্রথম মানদণ্ড বা প্রথম শর্ত। 2 নম্বর কি, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার মৌলটা উদ্ভিদ দেহে একান্তই প্রয়োজন হতে হবে। যদি তার অভাব দেখা দেয় তাহলে তোমার উদ্ভিদের বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ব্যাহত হবে এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে ওই মৌলটা তোমার সরাসরি যুক্ত হতে হবে। তাহলে মৌলটা কী হচ্ছে উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজের সঙ্গে সরাসরি যুক্ত হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত বা দ্বিতীয় মানদণ্ড। নেক্সট কি, 3 নম্বরটি কি, 3 নম্বরটা হচ্ছে মৌলটিকে এমন হতে হবে যাতে সেটি অনুপস্থিতিতে বা তার মাত্রার ঘাটতি ঘটলে উদ্ভিদ দেহে নানান অস্বাভাবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 3 নম্বর মানদণ্ডটা কি, 3 নম্বর মানদণ্ড হলো মৌলটি এমন হতে হবে যাতে সেটি যদি কোনো কারণে অনুপস্থিত ঘটে উদ্ভিদ দেহে বা ঘাটতি ঘটে তাহলে উদ্ভিদ দেহে নানা রকম অস্বাভাবিক একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বা তোমার অন্যান্য কী হচ্ছে তোমার সমস্যা দেখা দিতে পারে উদ্ভিদ দেহের মধ্যে। তাহলে এগুলো হলো মৌলের অপরিহার্যতার তোমার মানদণ্ড। এবার আমরা জানবো যে অত্যাবশ্যকীয় মৌলের তোমার প্রকারভেদ। অত্যাবশ্যকীয় বা অত্যাবশ্যক মৌলের প্রকারভেদ। অত্যাবশ্যকীয় মৌলের প্রকারভেদ সম্পর্কে এবার জানব। প্রথমত আমরা জানব যে উৎস অনুযায়ী প্রকারভেদ। উৎস অনুযায়ী অত্যাবশ্যক মৌলকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? 1 নম্বর হচ্ছে তোমার খনিজ, 2 নম্বর হচ্ছে অখনিজ, 3 নম্বর হচ্ছে তোমার কি খনিজ ও অখনিজ। খনিজ ও অখনিজ। প্রথম আমরা জানবো খনিজ সম্পর্কে। খনিজটা কি? খনিজ হচ্ছে তোমার অজৈব মৌল উপাদান যা মাটি থেকে প্রয়োজনীয় উপকরণ হিসাবে গৃহীত হয়, তাদের বলা হচ্ছে তোমার কি খনিজ পদার্থ। তার খনিজ পদার্থটা কি বললাম, যে অজৈব মৌল উপাদান যা মাটি থেকে প্রয়োজনীয় উপকরণ হিসাবে গৃহীত হয় তাকে বলা হচ্ছে তোমার কি খনিজ পদার্থ। উদাহরণ কি, তোমার ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা,
দস্তা, বোরন ইত্যাদি। এবার অখনিজ কাকে বলে? অখনিজ মৌল বা অখনিজ পদার্থ কাকে বলে? যেসব অজৈব মৌল উপাদান বাতাস বা জল থেকে গৃহীত হয়। ভালো করে মনে রাখবে খনিজ অখনিজের মধ্যে ডিফারেন্স। যেসব অজৈব মৌল বাতাস বা জল থেকে গৃহীত হয় তাদের বলা হয় অখনিজ পদার্থ। যেমন কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। খনিজ তাহলে অখনিজের মধ্যে ডিফারেন্স কি? খনিজ হচ্ছে উপাদানগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? মাটি থেকে সংগ্রহ করছে উদ্ভিদরা। আর অখনিজগুলো কোথা থেকে হচ্ছে? জল বা বাতাস থেকে সংগ্রহ করছে। এবার আমরা নেক্সট জানবো যে খনিজ এবং অখনিজটা কি। 3 নম্বর যে ভাগটা, যে সমস্ত মৌল খনিজ এবং অখনিজ থেকে পাওয়া যায়, মানে খনিজ এবং অখনিজ দুটোই মানে সংমিশ্রণ। যেমন কি তোমার নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে একমাত্র উপাদান যা কী হচ্ছে খনিজ এবং অখনিজ উভয় উৎস থেকেই কী হচ্ছে গৃহীত হয় বা পাওয়া যায়। ঠিক আছে, এক্সাম্পলটা মনে রাখবে নাইট্রোজেন। নাইট্রোজেনটা হচ্ছে তোমার কি খনিজ এবং অখনিজ উদাহরণ। তাহলে আমরা অত্যাবশ্যকীয় মৌলের উৎস অনুযায়ী আমরা ভাগ দেখলাম। এবার হচ্ছে কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে তোমার অনেকগুলো ভাগ আছে। কাজের ভিত্তিতে হচ্ছে তোমার প্রথমত কি তোমার কোষের গঠন, গঠনগত উপাদানরূপী মৌল। 2 নম্বর হচ্ছে তোমার উচ্চ শক্তি সম্পন্ন পদার্থের উপাদানরূপী মৌল। 3 নম্বর কি তোমার উৎসেচকের কোফ্যাক্টর, সক্রিয়ক মৌল। 4 নম্বর কি তোমার অবিশ্রাবণীয় বিভব নিয়ন্ত্রণকারী মৌল। তাহলে কাজের ভিত্তিতে আমরা অত্যাবশ্যকীয় মৌলকে কয়টা ভাগ করছি? 4টি ভাগে। কি কি? কোষের গঠনগত উপাদানরূপী মৌল। 2 নম্বরটা কি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন পদার্থের উপাদানরূপ মৌল। 3 নম্বরটা কি উৎসেচকের কোফ্যাক্টর, সক্রিয়ক মৌল। 4 নম্বরটা কি অবিশ্রাবণীয় বিভব নিয়ন্ত্রণকারী মৌল। এবার আমরা একটা একটা জানবো। প্রথমে জানবো যে কোষের গঠনগত উপাদানরূপী মৌল। কোষের জৈব অণুর গঠনগত উপাদান হিসাবে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন কাজ করে। মানে যে সমস্ত উপাদানগুলো কী হচ্ছে কোষের গঠনে কাজে লাগছে, এক কথায় তাকে বলা হচ্ছে কোষের গঠনগত উপাদান রূপী মৌল। এক কথায় এগুলো বলা যেতে পারে যে কোষের গঠনে যে সমস্ত মৌল সাহায্য করছে। কি কি সেগুলো হচ্ছে তোমার কি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। 2 নম্বর কি তোমার উচ্চ শক্তিসম্পন্ন পদার্থের উপাদানরূপী মৌল। কোষে উপস্থিত উচ্চ শক্তিসম্পন্ন পদার্থের উপাদানরূপে ক্লোরোফিল অণুর ম্যাগনেসিয়াম এবং এটিপি অণুর ফসফরাস এভাবে কাজ করে থাকে। তাহলে উচ্চ শক্তিসম্পন্ন পদার্থের উপাদানরূপী মৌলগুলো কি কি তোমার হচ্ছে ক্লোরোফিলের মধ্যে কী হচ্ছে ম্যাগনেসিয়াম, আর হচ্ছে
এটিপি অণুর মধ্যে তোমার কে থাকে ফসফরাস, ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম, আর এটিপির মধ্যে কি হচ্ছে তোমার ফসফরাস, এই উচ্চ শক্তি সম্পন্ন পদার্থের উপাদান রূপে তোমার কাজ করছে। নেক্সট কি উৎসেচকের কোফ্যাক্টর সক্রিয়ক মৌল। আগে জানবো যে কোফ্যাক্টরটা কি। কোফ্যাক্টর হলো তোমরা উৎসেচকের চাপটা যখন পড়বে জানবে যে উৎসেচকের সঙ্গে তোমার শিথিলভাবে কিছু জৈব এবং অজৈব উপাদান যুক্ত থাকে। উৎসেচকের সঙ্গে তোমার শিথিলভাবে জৈব এবং অজৈব উপাদান যুক্ত থাকে, যাকে বলা হচ্ছে তোমার কি কোফ্যাক্টর। ঠিক আছে, তাহলে কোফ্যাক্টরটা হলো কি উৎসেচকের যে প্রোটিন অংশ, সেই প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে যে জৈব এবং অজৈব উপাদান বা অংশ যুক্ত থাকে তাকে বলা হচ্ছে তোমার কোফ্যাক্টর। তাহলে এই কোফ্যাক্টরগুলো কী কাজ করছে বা কোফ্যাক্টরগুলো তোমার রূপে কাজ করছে কি কি তোমার কোন কোন মৌল, যেমন ম্যাগনেসিয়ামে দুটি উৎসেচক রাইবিউলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজিনেজ, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, ফসফোএনল পাইরুভেট, কার্বক্সিলেজ সক্রিয়ক বা অ্যাক্টিভেটর রূপে কাজ করছে কে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম এর দুটো উৎসেচক, একটা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ অক্সিজিনেজ এবং ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ এর কী হচ্ছে সক্রিয়ক বা অ্যাক্টিভেটর রূপে কাজ করছে কি তোমার কি ম্যাগনেসিয়াম। আর কি এক্সাম্পল দেওয়া যেতে পারে, তোমার দস্তা বা জিঙ্ক কী করে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের সক্রিয়ক রূপে কাজ করছে। দস্তা বা জিঙ্ক তোমার অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ যে উৎসেচক তার সক্রিয়ক হিসাবে কাজ করছে। তাহলে এই দুটো মনে রাখবে, যে দস্তাটা মনে রাখবে, এটা তোমার ছোট আছে নামটা, এটা মনে রাখতে পারো। নেক্সট কি তোমার অবিশ্রাবণীয় বিভব নিয়ন্ত্রণকারী মৌল। তোমার পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ আছে সেই রক্ষী কোষের অবিশ্রাবণ বিভব নিয়ন্ত্রক হিসাবে তোমার পটাশিয়াম কী হচ্ছে একটা কার্যগত ভূমিকা পালন করছে। তাহলে অবিশ্রাবণ বিভব নিয়ন্ত্রণকারী মৌল কি তোমার পটাশিয়াম, মনে রাখবে এটা। এবার আমরা জানবো যে উদ্ভিদের পুষ্টিতে প্রয়োজনীয়তা অনুসারে প্রকারভেদ। উদ্ভিদ পুষ্টিতে প্রয়োজনীয়তা অনুযায়ী প্রকারভেদ। উদ্ভিদের পুষ্টিতে প্রয়োজনীয়তা অনুসারে এবার হচ্ছে তোমার অত্যাবশ্যক যে মৌলগুলো আছে সেগুলো প্রকারভেদ জানবো। দুটোভাবে ভাগ করা হয়। কি কি তোমার অতিমাত্রিক পরিপোষক, দু নম্বর কি তোমার স্বল্পমাত্রিক পরিপোষক। অতিমাত্রিক পরিপোষক কাকে বলে? যে সমস্ত পরিপোষক উদ্ভিদের পুষ্টিতে অতিমাত্রায় প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে তোমার কি অতিমাত্রিক পরিপোষক। কি কি তোমার কার্বন, নাইট্রোজেন ইত্যাদি, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে তোমার কি অতিমাত্রিক পরিপোষকের মধ্যে পড়ে। স্বল্পমাত্রিক পরিপোষক কাকে বলে? যে সমস্ত পরিপোষক উদ্ভিদের পুষ্টিতে স্বল্প মাত্রায় প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে তোমার কি স্বল্পমাত্রিক পরিপোষক। কি কি তোমার নিকেল, ক্লোরিন ইত্যাদি, মলিবডিনাম, এগুলো হচ্ছে কি তোমার কি স্বল্পমাত্রিক পরিপোষকের মধ্যে পড়ে। এগুলো একটু উদাহরণ হিসাবে মনে রাখবে, কারণ এগুলো তোমার শর্ট কোশ্চেনে দিয়ে থাকে।
আর কাজের ভিত্তিতে যেমন কোষের গঠনগত উপাদান, এই উদাহরণগুলো এক্সাম্পলগুলো সেগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেনে অনেক সময় এক্সামে দিয়ে দেয়, মিশনে বা তোমার কাউন্সিলের কোশ্চেনে অনেক সময় দেয়। এবার আমরা জানবো যে জৈব রাসায়নিক ভূমিকার ভিত্তিতে জৈব রাসায়নিক ভূমিকার ভিত্তিতে প্রকারভেদ। জৈব রাসায়নিক ভূমিকার ভিত্তিতে তোমার কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে কি তোমার কি গ্রুপ 1। কার্বন ঘটিত যৌগের সঙ্গে যুক্ত অপরিহার্য মৌল। 2 নম্বর কি গ্রুপ 2। গ্রুপ 1, গ্রুপ 2। গ্রুপ 2 হচ্ছে শক্তি ধারণে কার্যকরী অপরিহার্য মৌল। 3 নম্বরটা হচ্ছে গ্রুপ 3, আয়ন হিসাবে কার্যকরী অপরিহার্য মৌল। 4 নম্বরটা কি গ্রুপ 4, জারণ বিজারণ বিক্রিয়ায় যুক্ত অপরিহার্য মৌল। তাহলে জৈব রাসায়নিক ভূমিকার উপর ভিত্তি করে আমরা তোমার যে অত্যাবশ্যকীয় মৌল বা অপরিহার্য মৌলকে আমরা 4টে ভাবে ভাগ করতে পারছি। গ্রুপ 1 কার্বন ঘটিত যৌগের সঙ্গে যুক্ত অপরিহার্য মৌল। 2 নম্বর হচ্ছে গ্রুপ 2 শক্তি ধারণে কার্যকরী অপরিহার্য মৌল। 3 নম্বর হচ্ছে গ্রুপ 3 আয়ন হিসাবে কার্যকরী অপরিহার্য মৌল। গ্রুপ 4 জারণ বিজারণ বিক্রিয়ার যুক্ত অপরিহার্য মৌল। এবার এইগুলো আমরা উদাহরণগুলো জানবো যেগুলো এক্সামে আসে। এবার আমরা আসব তোমার গ্রুপ 1 মৌল সম্পর্কে। অত্যাবশ্যকীয় মৌল কি কি তোমার হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে সালফার। নাইট্রোজেন কী কী ভূমিকা পালন করছে? তোমার অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড এবং কোএনজাইমের উপাদান হিসাবে তোমার নাইট্রোজেনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই যে গ্রুপ 1-এ অত্যাবশ্যকীয় বা তোমার অপরিহার্য মৌলগুলো কি কি? তোমার নাইট্রোজেন আর হচ্ছে তোমার সালফার। নাইট্রোজেন কি ভূমিকা পালন করছে? তোমার অ্যামাইনো অ্যাসিড গঠন, প্রোটিন গঠনে, নিউক্লিক অ্যাসিড গঠনে, নিউক্লিওটাইড গঠনে, কোএনজাইমের উপাদান হিসাবে তোমার নাইট্রোজেন তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সালফার কি ভূমিকা পালন করে?
সিস্টাইন, মিথিওনিন, প্রোটিন কোএনজাইম এ উপাদান হিসাবে তোমার কি হচ্ছে সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও কি তোমার বায়োটিনের মধ্যে কি হচ্ছে তোমার সালফার বর্তমান, বায়োটিনের মধ্যে তোমার সালফার বর্তমান। তোমার তাহলে গ্রুপ 1-এর মৌলগুলি কি নাইট্রোজেন এবং সালফার। হচ্ছে গ্রুপ 2 এর মধ্যে যে শক্তি ধারণে কার্যকরী যে অপরিহার্য মৌল সেগুলো কি কি তোমার ফসফরাস আর হচ্ছে বোরন। ফসফরাস কি ভূমিকা পালন করে? তোমার ফসফরাস শর্করা, ফসফেট, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, কোএনজাইম, ফসফোলিপিড এবং এটিপি নিয়ন্ত্রণ বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফসফরাস। তাহলে কী কী তোমার ভূমিকা পালন করে? তোমার শর্করা, ফসফেট, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড, তোমার নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, কোএনজাইম, ফসফোলিপিড এবং এটিপির তোমার নিয়ন্ত্রণ বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তোমার কি ফসফরাস। বোরন হচ্ছে কোষের যে তোমার প্রাচীরগুলো আছে বা কোষের যে কোষ প্রাচীর এবং কোষ পর্দা, কোষের যে প্রাকারগুলো আছে সেই কোষের প্রাকারের বিভিন্ন উপাদান সঙ্গে কি হচ্ছে যুক্ত থাকে কে হচ্ছে এই বোরন। আর কোষকে দীর্ঘায়িতকরণ, তারপরে যে নিউক্লিক অ্যাসিডের বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে এই বোরন। 3 নম্বর গ্রুপ কি? আয়ন হিসাবে কার্যকরী অপরিহার্য মৌল কি কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন আর হচ্ছে তোমার কি ম্যাঙ্গানিজ। পটাশিয়াম কি ভূমিকা পালন করে? পটাশিয়াম হচ্ছে কি তোমার উৎসেচকের কোফ্যাক্টর রূপে তোমার কাজ করে আর কোষের দৃঢ়তা প্রদান করে এই পটাশিয়াম। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হচ্ছে কোষ প্রাকারের যে মধ্যপর্দা সেই মধ্যপর্দা গঠনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বা প্রধান উপাদান হিসাবে কাজ করে কে তোমার ক্যালসিয়াম। তাহলে কি কোষ প্রাকারের মধ্যপর্দার প্রধান উপাদান হলো তোমার কি ক্যালসিয়াম, ক্যালসিয়াম। এছাড়া কি এটিপি ও ফসফোলিপিডের হাইড্রোলাইসিসের কার্যকরী যে উৎসেচকের গুরুত্বপূর্ণ কোফ্যাক্টর রূপে কাজ করে কে তোমার কি এই ক্যালসিয়াম। ফসফোলিপিডের হাইড্রোলাইসিসের কার্যকরী যে উৎসেচক তার গুরুত্বপূর্ণ কোফ্যাক্টর হচ্ছে তোমার কি ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম কি হচ্ছে ক্লোরোফিল অণু গঠনের একটা অন্যতম উপাদান হিসাবে তোমার কাজ করে। ক্লোরিন সালোকসংশ্লেষের বিক্রিয়ায় অক্সিজেন উৎপাদনে তোমার ক্লোরিন প্রয়োজন হয়। এবার আসবো তোমার এই ম্যাগনেসিয়াম বললাম, এবার হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ। কিছু সংখ্যক উৎসেচকে বিক্রিয়ায় এটি তোমার প্রয়োজন হয় তোমার ম্যাঙ্গানিজটা। এছাড়া কি তোমার সালোকসংশ্লেষের বিক্রিয়ায় অক্সিজেন উৎপাদনে তোমার ম্যাঙ্গানিজ প্রয়োজন হয়। এবার হচ্ছে গ্রুপ 4 জারণ বিজারণ বিক্রিয়ার সঙ্গে যুক্ত অপরিহার্য মৌল কি কি? তোমার Fe, Zn, Cu, MO মলিবডিনাম, লোহা, জিঙ্ক, কপার, মলিবডিনাম। লোহা কি কাজ করে? Fe সাইটোক্রোম গঠন, নাইট্রোজেন আবদ্ধকরণ এবং শ্বসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে তোমার Fe বা লোহা। জিঙ্ক কি ভূমিকা পালন করে? অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, কার্বনিক অ্যাসিড অ্যানহাইড্রেজের যে উৎসেচক
তাদের প্রধান উপাদান হলো তোমার কি জিঙ্ক বা দস্তা। কপার কি করে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড অক্সিডেজ, টাইরোসিনেজ, মোনোঅ্যামাইন অক্সিডেজ, ইউরিকেজ, সাইটোক্রোম অক্সিডেজের প্রধান উপাদান হচ্ছে তোমার কি কপার বা তামা। মলিবডিনাম কি কাজ করে, কি হচ্ছে নাইট্রোজিনেজ ও নাইট্রেট রিডাক্টেজের তোমার গুরুত্বপূর্ণ জারণ বিজারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এবং গ্রুপ 4 যে অত্যাবশ্যকীয় মৌল সেগুলো উদাহরণগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে আমরা জৈব রাসায়নিক ভূমিকার ভিত্তিতে যে অত্যাবশ্যকীয় বা অপরিহার্য মৌলগুলো শ্রেণীবিন্যাস জানলাম।